দর্শক, ইতিমধ্যে গতকাল আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকার মহামান্য রাজ্যপালের নির্দেশে এই অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা করে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা তারা ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিল যে তারা সরকার যদি গঠন করে তারা কিন্তু মহিলাদের এই ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে অন্নপূর্ণা যোজনা স্কিমের মাধ্যমে। তো কালকে কিন্তু সরকার থেকে বিজ্ঞপ্তি নোটিশ দেওয়া হলো, সেখানে বিস্তারিত অনেক তথ্য কালকে কিন্তু বলা হয়েছে। কিন্তু যেটা সমস্যা, সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভুল তথ্য ঘোরাফেরা করে, তো সেগুলো অনেকেই অনুসরণ করে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়েন, সমস্যায় জড়িয়ে পড়েন। তো এখানে আমি চেষ্টা করছি ইন ডিটেলসে আপনাদেরকে জানানোর কি নির্দেশনামা রয়েছে, কি পরিবর্তন হয়েছে, কত দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কি আপনাকে আবেদন করতে হবে, তা আবেদন না করলেও হবে, এবং কত দিনের মধ্যে, এবং কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, কি কি ইনফরমেশন আপনাকে দিতে হবে, তার সাথে অবশ্যই কোথায় কিভাবে আপনি এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করতে পারবেন। ভিডিওটি শেষ অবধি দেখুন, সঠিক তথ্য সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে কভার আপ করার চেষ্টা করছি। প্রথমেই যে বিষয়টি বলবো, একটা যেটা পরিবর্তন মানে চেঞ্জ রয়েছে। প্রথমে সরকার কিন্তু ঘোষণা করেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অলরেডি তাদের আর কোনো কিছু করতে হবে না, তারা কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা আর্থিক অনুদান সেটা কিন্তু ঢুকে যাবে। কিন্তু সরকার এখানে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, সেই কারণে তারা কিন্তু এখানে একটা সিস্টেম চেঞ্জ করেছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরও কিন্তু এখানে আবার নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা কিন্তু একটা চেঞ্জেস রয়েছে। সুতরাং লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তাদেরকে যে অ্যাপ্লিকেশন করতে হবে না সেরকমটি কিন্তু নয়। কিন্তু লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন, যতক্ষণ পর্যন্ত না আপনি অন্নপূর্ণা যোজনার জন্য এনরোলমেন্ট হচ্ছেন, এনলিস্টেড হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধে, যে আর্থিক সহায়তা আপনি পেতেন সেটা কিন্তু আপনি পাবেন। যখন আপনার অন্নপূর্ণা যোজনায় আপনি এনলিস্টেড হয়ে যাবে, আপনার সাকসেসফুল ভেরিফিকেশন হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা স্কিমে কিন্তু আপনি ট্রান্সফার হয়ে যাবেন। সেই সময় লক্ষ্মীর ভান্ডারটা আপনার বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং আপনি নিয়মিত অন্নপূর্ণা যোজনার যে আর্থিক সহায়তা সেটা আপনি আপনার ডিবিটির মাধ্যমে আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাহলে যেটা জানালো সেটা কিন্তু হচ্ছে সবাইকে, যারা নতুন এখন অন্নপূর্ণা যোজনা নিতে চাইছেন বা যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, প্রত্যেককেই কিন্তু নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। পরে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা কিন্তু হচ্ছে কারা এই আবেদন করতে পারবেন, কারা যোগ্য। তৃণমূলের আমলে কিন্তু দেখা গেছে যোগ্য অযোগ্যর কোনো ব্যাপার ছিল না। তৃণমূল নেতা নেত্রী তাদের বাড়ির যত মহিলা আছে, বাচ্চা ছোট বড় সবাইকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিতেন, যাতে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে, এবং পাড়া প্রতিবেশী যারা তৃণমূলের ক্যাডাররা ছিলেন তাদের কিন্তু এরকম প্রচুর ফেক ডকুমেন্ট দিয়ে লক্ষ্মীর ভান্ডার তারা কিন্তু তুলতেন, এবং অনেক পুরুষ মানুষের নামেও লক্ষ্মীর ভান্ডার কিন্তু তোলা হতো। এরকমও তথ্য বর্তমান সরকারের কাছে রয়েছে। কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এরকম কিছু উদাহরণও কিন্তু কালকে যখন তিনি প্রেস মিট করেছেন সেখানে দিয়েছেন। তো এইটাকে কিন্তু এই বর্তমান যে সরকার রয়েছে সেটাকে কিন্তু অনেক বেশি ফিল্টার, অনেক বেশি কিন্তু ভেরিফিকেশন করবে, যাতে করে সঠিক মানুষ যার প্রয়োজন, যে সমস্ত মহিলাদের আর্থিক সহায়তা, তারা যাতে বঞ্চিত না হন। যারা অযোগ্য, যাদের প্রয়োজন নেই, তারা যাতে এই অনুদানটা না নিতে পারেন, সেই কারণে কিন্তু বর্তমান সরকার যথেষ্ট বেশি এখানে ইনভেস্টিগেশন ভেরিফিকেশনের উপরে জোর দিচ্ছে। তো কারা পেতে পারেন? প্রথম যেটা সত্র, যে কোনো মহিলা 25 থেকে 60 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এর জন্য এলিজেবল, তারা অ্যাপ্লাই করতে পারবেন। 2 নাম্বার, কারা পাবেন না? যদি কোনো মহিলা কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকে,
রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা পেনশন পান, তিনি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় কোনো সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষাগতা অশিক্ষক পদে কর্মরত থাকলে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে আর্থিক সহায়তা তার জন্য কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন না। সুতরাং তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন না। 3 নাম্বার যেটা বলেছেন, তিনি আয়কর প্রদানকারী হবেন না। এখানে অনেকের একটু কনফিউশন রয়েছে। আইটি ট্যাক্স ফাইল থাকতে পারে, ট্যাক্স ফাইল থাকা মানেই যে আপনি ট্যাক্স প্রদান করেন তা কিন্তু নয়, রিটার্ন ফাইল থাকা মানেই যে আপনি ট্যাক্স প্রদান করেন তা তো নয়। তারা অ্যাপ্লাই করতে পারবেন না বা তারা যোগ্য হবেন না যারা ট্যাক্স প্রদান করে থাকেন। মানে আপনার ইনকাম যদি ট্যাক্সেবল ইনকাম হয়, আপনি যদি সরকারকে ট্যাক্স দিতে হয়, যদি ট্যাক্স দিয়ে থাকেন, তবে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার যে স্কিম আর্থিক অনুদান সেটা কিন্তু আপনি পাবেন না। উপরের শর্ত পূরণকারী মহিলারা প্রতি মাসে 3,000 টাকা সরাসরি সুবিধাভোগীদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে প্রদান করা হবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে আধার কার্ড সংযোজন থাকে এবং আধার কার্ডের সাথে যাতে আপনার মোবাইল নাম্বার সংযোজন থাকে সেটা কিন্তু একটু চেক করে নেবেন। তারা সরাসরি ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যারা যোগ্য বলে এনলিস্টেড হবেন, বিবেচিত হবেন, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন তাদের মৃত যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে অলরেডি রয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিলেন মৃত ব্যক্তির নামে বা স্থানান্তরিত বা ভোটার লিস্ট থেকে বাদ গেছে, অনুপস্থিত ভোটারদের বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত করা হবে। বা এসআইআর এর যাদের ট্রাইব্যুনাল আবেদন নাগরিকত্ব আইনের অধীনে যাদের আপিল দাখিল করা হয়েছে তারা কিন্তু পাবেন, কিন্তু যাদের নাম পার্মানেন্টলি ডিলিস্টেড হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, যারা এই দেশের বৈধ নাগরিক নয়, তারা যদি এরকম লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিতেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য বিবেচিত হবেন না। নতুন আবেদনকারীর জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অনলাইন আবেদন শুরু হবে। তো এগুলো হচ্ছে নিয়ম কানুন, কারা পাবেন কারা পাবেন না। এবার হচ্ছে আপনি কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথম হচ্ছে দুটো মাধ্যম থাকবে, একটা অনলাইন আর একটা অফলাইন। অনলাইনের পোর্টাল 1 তারিখ থেকে অ্যাক্টিভেট হবে, তো সেখানে আপনারা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলস কী রয়েছে, কী ফিল আপ করতে হবে সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে একটা ভিডিও রয়েছে সেখানে অ্যাটাচ করে দেব, সেখানে দেখলে পরে আপনাদের জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আর অফলাইনের ক্ষেত্রে বিভিন্ন আপনার এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প হবে, সেই ক্যাম্পেতে গিয়েও আপনি ফর্ম ফিল আপ করতে পারেন বা বিএলওরাও কিন্তু আপনার বাড়িতে যাবে। টোটাল 1 তারিখ থেকে মোটামুটি 90 দিন মানে 3 মাসের একটা কিন্তু সময়সীমা ধরে নেওয়া আছে এই প্রক্রিয়াটা করতে লাগবে। তো 3 মাসের মধ্যে আপনি সময় পাবেন এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করার। তবে যত তাড়াতাড়ি আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনাতে আপনি বিবেচিত হবেন, লিস্টেড হবেন, তত তাড়াতাড়ি অন্নপূর্ণা যোজনার যে সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন। তো যথেষ্ট সময় রয়েছে, অনলাইনে করতে পারেন। আপনার বাড়িতে যারা কম্পিউটার জানে, যারা একটু ইন্টারনেট সেভি টেকনোলজি সেভি রয়েছে তাদের মাধ্যমে আপনি করে নিতে পারেন। আপনি পাড়ায় যখন ক্যাম্প হবে সেখানে করতে পারবেন, অথবা বিএলওরাও প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এই ফর্ম দেবে, ফর্ম কালেকশন করবে। সুতরাং তারা হুড়ো একদম লাইনে গিয়ে দাঁড়ানো ভোরবেলায় এরকম অস্থির পরিস্থিতি করার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু খুব শান্তি স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াটা করতে পারবেন, করার সুযোগ পাবেন এবং যথেষ্ট সময়সীমা কিন্তু সরকার থেকে দেওয়া হয়েছে। সুতরাং অনেক রকমভাবেই আপনি এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন।
তো কবে থেকে অ্যাপ্লাই শুরু করতে পারেন? কালকে প্রেস কনফারেন্সে যেটা মোটামুটি বলা হয়েছে 1 তারিখ থেকে তারা কার্যকরী করবে। 1 তারিখ থেকে যেমন যেমন ভাবে তাদের কাছে অ্যাপ্লিকেশন আসবে, ভেরিফিকেশন হবে এবং অন্নপূর্ণা যোজনার জন্য যারা যোগ্যতা অর্জন করবে, এনলিস্টেড হবে, তাদেরকে সেভাবে তারা কিন্তু সাপ্তাহিকভাবে ওই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা অনুদান তারা গভর্নমেন্ট থেকে কিন্তু তারা রিএমবার্স করবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। শুক্রবার থেকে মানে পোর্টালে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে পাড়ায় যে সমস্ত সরকারি জায়গাগুলো বলা হবে, যেখানে যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে, যেখানে যেখানে ক্যাম্প হবে, সেখানে আপনি যেতে পারেন ফিজিক্যালি। সেখানে গিয়ে আপনি ফর্মটা নিয়ে কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন। ফর্মে আপনাকে কি কি ইনফরমেশন দিতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই বিষয়টা কিন্তু এবার গভর্নমেন্ট কিন্তু স্ট্রিক্ট রয়েছে, যাতে করে কোনো অযোগ্য ব্যক্তি বা যাদের এই সুবিধার প্রয়োজন নেই সেরকম কোনো মহিলারা যাতে এই সুযোগটা না নিতে পারে, সেই জন্য কিন্তু ভেরিফিকেশন এবং সঠিক তথ্য সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। কি কি ইনফরমেশন আপনাকে দিতে হবে আমি একটা ডিটেলস ভিডিও এখানে আপনাদেরকে দিচ্ছি, ভিডিওটা দেখুন শেষ অবধি, তাহলে মোটামুটি আপনি বুঝে যাবেন আপনাকে কোন কোন ইনফরমেশন, কোন কোন ডকুমেন্টস, কোন কোন তথ্যগুলো আপনার কাছে রাখতে হবে ফর্মটি ফিল আপ করার আগে। তার জন্য একটা প্রস্তুতি যদি আপনি নিয়ে রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত কিন্তু আপনি সঠিকভাবে সেই ফর্মগুলো অনলাইন হোক অফলাইন হোক আপনি ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় অনলাইনে সাবমিট করতে হলে অনলাইনে সাবমিট, অফলাইনে সাবমিট হলে নির্দিষ্ট জায়গায় আপনি সাবমিট করতে পারবেন এবং আপনি সঠিকভাবে সঠিক তথ্য দিলে আপনি খুব দ্রুত আপনি কিন্তু ভেরিফিকেশনে সাকসেস হবেন এবং আপনার নাম অন্নপূর্ণা যোজনার জন্য লিস্টেড হবে এবং খুব তাড়াতাড়ি তাহলে জুন মাস থেকেই আপনি অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার যে আর্থিক অনুদান আপনি কিন্তু ব্যাংকে পেতে শুরু করবেন। ফর্ম আছে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা জানেন আজ থেকেই অর্থাৎ বুধবার থেকেই এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি শুরু হয়েছে। আমি জানি আপনাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন যে ফর্মে কি ফিল আপ করতে হবে, কি কি বিষয় মেনশন করতে হবে, তাই চলুন একেবারে চট করে আপনাদেরকে জানিয়ে দিই ফর্মে ঠিক কি কি আপনি নথিভুক্ত করবেন। প্রথম পেজ 12 পাতার পেজ রয়েছে, কিন্তু আগে এটা মেনশন করে দিই 12 পাতার পেজ, এবং প্রথমেই থাকছে পরিবারের প্রধানের নাম। দেখুন পরিবারের প্রধানের নাম একেবারে পুরো নাম এখানে লিখতে হবে বলেও দিয়েছে, তার সঙ্গে জন্ম তারিখ, পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানে লিখতে হবে, তার সঙ্গে পরিবার প্রধানের লিঙ্গ পুরুষ মহিলা না অন্যান্য সেটাও টিক দিতে হবে, পরিবারের প্রধানের আধার নম্বর সেটাও ডিটেলস দিতে হবে, একই সঙ্গে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তাও এখানে মেনশন করতে হবে নেক্সট কলমে, এবং পরিবারের সদস্য সংখ্যা সেটাও একেবারে সংখ্যা এখানে মেনশন করতে হবে। তারপরে 7 নম্বর কলমে থাকছে ঠিকানা, আপনি কোথায় থাকেন স্থায়ী ঠিকানা সেটা কিন্তু মেনশন করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা নয়, এবং যোগাযোগ নম্বর আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তার জন্য যোগাযোগ নম্বর। 9 নম্বর কলম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সেখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এবং তারপরে ঠিক কি আছে 10 নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকলের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনাকে ডিটেলসে লিখতে হবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে, আইএফএসসি কোড সেটাও একেবারে ডিটেলসে লিখতে হবে, এবং তার জন্য এখানে অনেকগুলো কলমও দেওয়া হয়েছে। এরপর 3 নম্বরে কি আছে, 3 নম্বরে হচ্ছে এপিক নম্বর, ভোটার কার্ডে যে এপিক নম্বরটা থাকে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং মেনশন করতে হবে যে কোন বিধানসভার মধ্যে পড়ছে সেটা, এবং তার যে নম্বর দেখবেন একেবারে আপনাদের যে ভোটার কার্ড সেখানে মেনশন থাকে, সেই সমস্ত যাবতীয় ডিটেলস এইখানে এই কলমে মেনশন করতে হবে। 12 নম্বরে হচ্ছে যদি আপনার কাছে কোনো রকমের সার্টিফিকেট থাকে, এসসি, এসটি, ওবিসি, যদি সেই রকম কোনো সার্টিফিকেট থাকে আপনার, তাহলে সেই কলমে আপনাকে টিক দিতে হবে, এই যে এখানে সেইগুলো মেনশন করা আছে। আর তারপর হচ্ছে আপনার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি যদি কিছু থাকে, রেশন কার্ড তো আমাদের সবারই আছে, সেই রেশন কার্ড এখানে মেনশন করতে হবে আপনাকে 3 নম্বর। এবার 4 নম্বর পেজ, সেখানে হচ্ছে আপনার যদি ডিজিটাল রেশন কার্ড আছে সেটা কি আছে, যদি হ্যাঁ থাকে আপনি হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তাহলে না, তাহলে মিটে গেল। আপনার পরিবারের রেশন দোকান থেকে মাসিক আপনি রেশন তুলছেন কিনা, অর্থাৎ আপনি আপনার পরিবারের সদস্যরা তারা কি রেশন নিচ্ছেন প্রতিনিয়ত, যদি হয় হ্যাঁ তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর যদি না হয় তাহলে না। এরপর যে সম্পদ অর্থাৎ আপনার বা আপনার পরিবারের
পরিবারের কত সম্পত্তি আছে সেইটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এই কলমে দেখুন লেখা আছে সম্পদ বলে, সেখানে একেবারে ডিটেলসে সেটা মেনশন করতে হবে। এরপর হচ্ছে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিকমার্ক, যদি না হয় তাহলে না, একেবারে ডিটেলস রয়েছে। এবং পারিবারিক জমির মালিকানা, মানে আপনার পরিবারের যদি জমি থাকে এবং সেটা কত কি তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এর সঙ্গেও কিন্তু আপনার যদি কোনো গাড়ি থাকে, মানে অবাণিজ্যিক গাড়ি অর্থাৎ একেবারে প্রাইভেট কার যদি আপনার থাকে, তাহলে সেখানেও কিন্তু এই বিষয়টা মেনশন করতে হবে। এরপর হচ্ছে যে আপনার আয় কত এবং পেশা কি, মানে আপনি কি কাজ করেন, আপনার কি বিজনেস নাকি আপনি সরকারি কর্মচারী নাকি বেসরকারি কাজ করেন, এই ডিটেলসটা আপনাকে এই কলমে ভরতে হবে। আপনার কি প্যান কার্ড আছে, যদি আপনি হ্যাঁ বলেন তাহলে এখানে হ্যাঁ টিকমার্ক দিতে হবে। আপনার প্যান কার্ডের নম্বর একেবারে দিতে হবে, শুধু আপনার নম্বর নয়, আপনার পরিবারের যতজন সদস্য আছে তাদের প্যান কার্ড যদি থাকে সেটাও কিন্তু আপনাকে এই কলমে একেবারে ফিল আপ করতে হচ্ছে। সব থেকে বড় বিষয় পরিবারের মোট সার্বিক আয়, আপনার পরিবারের সদস্যদের মোট আয়টা কত সেটা এখানে অঙ্কে লিখতে হবে। এরপরে আসছি আমরা 11 নম্বর পেজে, সেখানে কি আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেটা আপনাকে মেনশন করতে হবে। অনেকগুলো প্রকল্প আছে। 12 নম্বরে যেটা আছে 12 নম্বর পেজে, সেটা হচ্ছে আপনি যখন এটা জমা দিচ্ছেন সরকার বা ধরুন পুরসভা বা বিডিও বা ডিএমকে যখন আপনি জমা দিচ্ছেন, তিনি এখানে ফিল আপ করবেন। 12টা পেজে যেটার সারমর্ম হচ্ছে, যদি একটু শর্টে বলি, তা হচ্ছে আপনার পুরো ডিটেলস দিতে হবে সেখানে। তারপর যখন দেখা যাবে হ্যাঁ যাবতীয় যা যা নিয়ম আছে সেগুলো আপনি এই ফর্মের মাধ্যমে জমা দিয়েছেন, এবং তখন সেটা গ্রান্টেড হবে যে হ্যাঁ আপনি এই সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং সেটা হয়ে গেলেই কিন্তু একেবারে মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে করে 3000 টাকা।